বছর পর এখানে এসে কেমন লাগছে? মার কাছে এসেছি, মা তো একটাই হয়, দেশ তো একটাই হয় না। মানে মাননীয়া যে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, এখানে চিকিৎসা নেই, শিক্ষা নেই, মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। সুরক্ষিত কি অরক্ষিত? আমার তো শুধু একটাই মনে হয়, এদেশে যেটা মাননীয়া করতে পারেনি, থিয়েটারে ঢুকে অপারেশনটা করে দেননি। ভাতা তো বিজেপিও বলেছে দেবে। ইলেকশন জিততে এখন ব্যাপার হচ্ছে দেয়ার ইজ নাথিং রং ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি টিভিতে ঘটনাগুলো দেখে না আমার শিউরে উঠেছি, আই গট গুজ বাম্পস। অভয়া কাণ্ডটা ঘটলো, আমাকে কিন্তু এটা সাংঘাতিকভাবে নাড়িয়ে দেয়। এটা অন্তত 20 জন মিলে একটা মেয়েকে চূড়ান্তভাবে খতম করেছে। এই পুরো দোষটাই আমার কাছে রাজনীতিবিদদের এবং শাসক দলের। এখন তো মুখ্যমন্ত্রী বলছেন মাধ্যমিকে পরীক্ষা খারাপ হয়েছে, আমি দেখে নেব। অ্যান্ড সিরিজ অফ সিরিয়াস রংস, যেটাকে আমি অ্যান্টি ন্যাশনাল হিসেবে বলি। এটা আমার জাতীয়তা বিরোধী। 2023 সালের মার্চ মাস ইংল্যান্ডের কেলক কলেজ, সেখানে অনুষ্ঠিত হয়েছিল একটা আলোচনা সভা। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রবাসী ভারতীয় এবং একাডেমিক সার্কেলের সঙ্গে ছিল মত বিনিময় অনুষ্ঠান। বেশ চলছিল, কিন্তু হঠাৎ ছন্দপতন, মুহূর্তে বদলে যায় পুরো সিনারিও। একসাথে প্রচুর তীর্যক প্রশ্নবাণ ছুটে আসে তার দিকে এবং ওঠে গো ব্যাক স্লোগান। মুহূর্তে দেশ বিদেশের সংবাদপত্রে শিরোনাম হয়ে যায় সেটা। সেখানে উপস্থিত প্রতিবাদী কিছু প্রবাসী ভারতীয়র মধ্যে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রবাসী একজন চিকিৎসক ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। আজকের এপিসোডে আমরা তাকে আমাদের সাথে আড্ডায় পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? আমি ভালোই আছি। 30 বছর আপনি ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে। আজকে আমাদের কথা অনুযায়ী লন্ডনে ছিলেন, বিলেত ফেরত ডাক্তার। তো 30 বছর পর এখানে এসে কেমন লাগছে? কলকাতাকে কেমন দেখছেন? 30 বছর পর এসে ওই লন্ডন আর কি, এখানে তো সবই লন্ডন। 30 বছর পর দুটো ভিন্ন ধরনের অনুভূতি হয়েছে। প্রথমে যখন এসেছিলাম মায়ের জন্য মূলত ফিরেছি, আর আমি প্রফেশনালি গান করে থাকি, তা ভেবেছিলাম আমি অ্যানেস্থেসিওলজি ইন্টেন্সিভ কেয়ারটা শেষ করে দিয়েছি, করে গানে আসবো, মার সঙ্গে থাকবো, এটা ছিল আমার ইচ্ছে। আসার পরে দেখলাম অভয়া কাণ্ডটা ঘটলো। অ্যাকচুয়ালি 60 বছর বয়স অবধি কখনো পলিটিক্স করিনি, আর অভয়ের ঘটনাটা এমনই একটা লাইফ চেঞ্জিং ইস্যু হয়ে গেল আমার জন্য, অ্যাটলিস্ট বহু লোকের লাইফ চেঞ্জিং ইভেন্ট এটা। আমরা আজকে ভুলে গেছি অভয়ের কথা, কয়েক বছর হতে চলল। আমাকে কিন্তু এটা সাংঘাতিকভাবে নাড়িয়ে দেয়। এইটা আমি মেনে নিতে পারিনি। আমি এনআরএস মেডিকেল কলেজের ছাত্র, পাশের কলেজটাই আরজি কর, এদিকে মেডিকেল কলেজ, ওখানে ন্যাশনাল মেডিকেল কলেজ, এই চারজন আমরা সব এই কলেজের ছাত্রছাত্রীরা একসঙ্গে একটা পরিবারের মতো, ভিন্ন বাড়িতে থাকি অথচ পরিবার এক, এরকম করে আমরা ডাক্তারি পাস করেছি। অভয়ের কেসটা আমাকে ভীষণ নাড়িয়ে দেয়। ভেতরে আরও অনেক কিছু ঘটনা ছিল, সেগুলো আমি এখন বলতে পারবো না, বলা উচিত নয়, এখন সময় আসেনি, কারণ ওই কেসটা তো খুব গণ্ডগোল হয়েছে। এইটা আমাকে খুব আঘাত দেয়। প্রথমে ভেবেছিলাম এসে হয়তো আমার নিজের দেশ, নিজের মাটি, এই তোমরা সবাই রয়েছো, তোমাদের সঙ্গে তো একটা অন্যভাবে কথা বলা যায়, যতই আমি প্রফেশনাল হই, যতই ইন্টারন্যাশনাল লেভেলে লোকজনের সঙ্গে মেলামেশা করে থাকি না কেন, নিজের বাঙালি জাতির সঙ্গে সেটা ভুলভাল আড্ডা হলেও সেটাই ভালো লাগে। বেঙ্গলি ফার্স্ট, আগেই মনে হয় যে আমি বাঙালি। আমি বাঙালি, আমি আমার দেশে ফিরেছি, আমার জননী জন্মভূমি, মার কাছে এসেছি, মা তো একটাই হয়, দেশ তো একটাই হয় না, সেখানে ফিরে এসেছি। যদি আমি ব্রিটিশ সিটিজেন, ফিরে এসে ভেবেছিলাম নতুনভাবে শুরু করব, গানটা ভালো করে গাইবো। কোথায় গেল গান, সুরটু সব গুড়িয়ে গেল অভয়ের জন্য। তারপরে আমি একটু ফোকাস করলাম যে হোয়াটস হ্যাপনিং, এটা রুট কজ অ্যানালিসিস নিয়ে আমরা বড় হয়েছি। ইংল্যান্ডে গিয়ে প্রথম 30 বছর আগে ভাবতে শিখেছিলাম রুট কজ অ্যানালিসিস। এখানে ওরকমভাবে পড়াশোনাটা করিনি আমরা। এখানে আমরা একাডেমিক পড়াশোনা করেছি, প্র্যাকটিক্যাল কাজকর্ম করেছি, কিন্তু যে কোনো একটা দুর্ঘটনার একটা অ্যানালাইজ করতে হয়। সেটা ভূমিকম্প হতে পারে, গুলিগোলাও হতে পারে, যুদ্ধও হতে পারে, বা এরকম কেন হলো সেটাকে আমাদের একটু ডেপথে ঢুকে জানতে হয়। জানতে গিয়ে দেখলাম এখানে আমরা অনেক পিছিয়ে আছি। বিশেষ করে পশ্চিমবাংলা যেন খেয়েই পাচ্ছে না কোনো কিছুতেই। এখানে চিকিৎসা নেই, শিক্ষা নেই, টিচারদের ওই অবস্থা। তারপরে ডিএফিএ নিয়ে যেসব গন্ডগোল হলো, মানে মাননীয়া যে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, সেটা ওইটা তো জোক অফ দ্য সেঞ্চুরি, তাই না? তা তো আমি উত্তম কুমার, ওইটা তো জোক, ওটা তো হয় না, ওরমভাবে হয় না। যারা থেকেছে তারা বুঝতে পারবে। আর আমি ওখানে তো কাজ করেছি। যে কোনো দেশের 2-3টে সেন্সিটিভ জায়গা থাকে, আমাদের দেশে মেডিসিন অপেক্ষাকৃত কম সেন্সিটিভ,
কিন্তু বাইরের দেশে যেমন মিলিটারি, পার্লামেন্ট হাউস এই অর্ডারে যাচ্ছে না, হুম। সঙ্গে সঙ্গে মেডিসিন ইজ ভেরি সেন্সিটিভ, তাই না? একদম। আমি একটা থিয়েটারের মধ্যে একটা পেশেন্টকে সম্পূর্ণ অচৈতন্য করে তার পেটে অস্ত্রোপচার করছি, কি তার ব্রেন সার্জারি করছি, কি স্পাইন সার্জারি করছি, ভেরি সেন্সিটিভ। কি মায়ের একদম মায়ের একটা বাচ্চা হচ্ছে, সেটা খুব সেন্সিটিভ, সব দিক দিয়ে সেন্সিটিভ, কনফিডেন্সিয়ালিটি এখানে কিছুই নেই। সেইটাতে আমি ভাবলাম যে ব্যাপারটা কি, দেখলাম গোলমালটা রাজনীতি থেকে আসছে। আচ্ছা, রাজনীতিতে আমি 1 মাসের মধ্যে বুঝে গিয়েছিলাম ওই অভয় আন্দোলনে কিচ্ছু হবে না। ওই ছেলেগুলোকে টেনে আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি, নামগুলো আমি বলতে চাই না, ওদের সঙ্গে কথা বলেছি যাদের প্রচুর টিভি পর্দায় দেখা যেত। অ্যান্ড দেন আই লস্ট মাইসেলফ। এটা কি হচ্ছে, কারোর কোনো কথা বলার জায়গাতে কেউ নেই, ডিসকাস করতে পারে না। পড়াশুনো কি করেছে ছেড়ে দিন, যে একটা আন্দোলন হচ্ছে সেটাকে সঠিক পথে নিয়ে যাওয়া, পুলিশ নিয়ে গিয়ে বডিটাকে জ্বালিয়ে দিল, বাবা মা আইসোলেটেড। তখন আমি ওর বাবা মাকে চিনি না, আমি টিভিতে ঘটনাগুলো দেখে না আমার মানে শিউরে উঠেছি, মানে আই গট গুজ বাম্পস। এরকম তো দেখে আসেনি। এরম তো হয়নি, এরম শুনেছি মানে অ্যালজেরিয়ার থেকে এখানে হয়, কিছু কিছু সময় কিছু অত্যন্ত কুখ্যাত দেশে গুলি গোলা চলে, হঠাৎ কলম্বিয়াতে হয়, কাম্বোডিয়াতে হয়, ড্রাগ পেডলিং হচ্ছে, হয়ে গেল ম্যাসাকার। এটা কি, এটা কোল্ড ব্লাডেড, এটা কিন্তু হঠাৎ ম্যাসাকার নয় যে একজনের সঙ্গে একজনের ঝগড়া হয়েছে, টেম্পোরারি লুজ করেছে, এটা গুলি মেরে দিল, ছুরি মেরে দিল, এটা তাই নয়। এটা অন্তত 20 জন মিলে একটা মেয়েকে চূড়ান্তভাবে খতম করেছে, এটাই মেনে নিতে পারিনি। পুরো দোষটাই আমার কাছে রাজনীতিবিদদের এবং শাসক দলের, পুলিশের তো বটেই। এবং পরিকল্পিত মনে হয়েছে আপনার এটাকে। প্রচন্ড পরিকল্পিত, সুপরিকল্পিত, অত্যন্ত প্ল্যান ওয়েতে। পরবর্তীকালে আমি অভয়ের মা বাবার সঙ্গে কথা বলেছি, ওদের আমি এখন ব্যক্তিগতভাবে চিনি, এটা আমাকে মানে ইমোশনালি নাড়িয়ে দেয়। আমি ওদের সঙ্গে ফোন কলে কথা বলে বা প্ল্যানস বা হোয়াট এভার আলোচনা করার পরে আমি 2-3 দিন ঘুমোতে পারি না, এসব রেস্টলেসনেসগুলো আমার হয়। এটা যখন জীবনে আমার কখনো হয়নি। অনেক শক্ত আসলেন যখন, তখন একটা আশাহত হয়েছিলেন যে ভীষণ আশাহত হয়েছিলাম, ভীষণ তারপরে দেখলাম এইবার ফোকাস করতে, মানে আগে তো এগুলো তাকিয়ে দেখতাম না, রাস্তাঘাটে কি করছে, কোথায় কি আন্দোলন হচ্ছে, কোনোদিন ভেবেও দেখিনি। কলেজে আন্দোলন হতো, কিছু বন্ধু করছে, কিছু বন্ধু করছে না, এইখানে দেখলাম নো, ইট ইজ মাচ মোর সিরিয়াস। তারপরে বাংলাদেশি বর্ডার নিয়ে যে সবগুলো এখন হচ্ছে, অনুপ্রবেশকারীদের নিয়ে, অনুপ্রবেশকারীদের নিয়ে ইসরায়েল বন্ধ নিয়ে উনি মানে বলেছেন। সব মিলে মানে সিরিজ অফ রংস অ্যান্ড সিরিজ অফ সিরিয়াস রংস, যেটাকে আমি অ্যান্টি ন্যাশনাল হিসেবে বলি। এটা আমার জাতীয়তা বিরোধী এবং দেশ বিরোধী যারা, তাদের আমার কাছে কোনো ক্ষমা নেই। আপনি এখন তুই এখন প্রশ্ন করবে যে তোর কি ক্ষমতা দাদা, আমার কোনো ক্ষমতা নেই, এই মুহূর্তে আমার হাতে কোনো ক্ষমতা নেই। কিন্তু রাজনীতিটায় আমি ঢুকলাম এই জন্যই যে যাদের ক্ষমতা আছে তারা যদি কিছুটা আমার কথা শোনে, তাহলেও দেশ খানিকটা অগ্রগতির পথে যাবে। এই সব ধরনের মানে অত্যন্ত কুরুচিকর জিনিসগুলো আর ঘটবে না, সেই উদ্দেশ্যেই এখানে আসা। ওইখানে যখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নগুলো করেছিলেন, তখন উনি তো কোনো রিপ্লাই করতে পারেননি, কোনো উত্তর দিতে পারেননি। কি করবে? তখন কি আপনি আগে থেকে ভেবেই গেছিলেন যে আমি এই প্রশ্নগুলো করব? না, আমি কিছু প্ল্যাকার্ড পোস্টার রেখে নিয়ে গেছিলাম, কারণ তখন অভয়ের কেসটা অলরেডি হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত কাজে ওখানে গিয়েছিলাম, বন্ধুর বাড়িতে ছিলাম, তাদের সঙ্গে হাসি ঠাট্টা আড্ডা এইসবের মধ্যে দিয়ে আমি গেলেই ওখানে একটু পার্টি হবে, বন্ধু এসছে, সেসবগুলো অর্গানাইজড হচ্ছিল। একটা গানের অনুষ্ঠানেরও ছিল কথা, সেসব নিয়ে আমি প্রিপেয়ার করছিলাম। হঠাৎ শুনলাম যে মমতা ব্যানার্জি আসছে শিল্প উন্নয়ন করতে, এই ধরনের কিছু করতে। ওইটা শুনে তখন আমার মাথা খারাপ, কি তেনাই ইনকোয়ার কোথায় হচ্ছে, তো আমার তো আমন্ত্রণপত্র নেই। তা 2-1টা বন্ধু বান্ধবকে বলতে 1-2জন বিজেপি সমর্থক লন্ডনে ছিল, তারা বললো দাদা আপনি যদি আসেন খুব ভালো হয়, আমরা সব যাচ্ছি, আমরা ভাবছি এটা কি করা যায়, উনি এসে বলবেন অন্তত শুনে তো আসি কি বলছে। হ্যাং অন, লেট মি কাম। আমি আগের দিন রাত্রে টেস্কো, ওখানে সুপার স্টোর, এখানে যেমন স্পেন্সার্স হয়, টেস্কোতে গিয়ে কতগুলো মার্কার পেন টেন কিনে, একটা বোর্ড কিনে কতগুলো ওইসব করলাম। আমার যে বন্ধুর বাড়িতে ছিলাম, সে বন্ধু আর তার স্ত্রী, রজত এসব কী হচ্ছে, আমি বললাম শোনো এটা আমাকে কালকে শুরু করতেই হবে। আমি কিছু পোস্টার লিখে নিই, পোস্টার লিখে তাহলে না এটা আমি মানে অ্যাটলিস্ট মানে দিস ইজ অ্যান অপরচুনিটি। কেলগ অক্সফোর্ডশায়ারের অন্তর্গত, ইংল্যান্ডে আমার জায়গা, ইংল্যান্ড এখনও আমার জায়গা, 30 বছর আমি ওখানে ছিলাম, আমার সমস্ত কিছু ওখানে, ছেলে মেয়ে, আমার মনে হলো যে প্রতিবাদ করাটা দরকার, প্রতিবাদ করাটা ভীষণ দরকার। এবং এইখানেই প্রতিবাদ, কারণ এইখানে তো দেখুন, এইখানে হচ্ছে দের ইজ নো ডায়ালগ উইথ দিস লেডি কনসার্ন। এই ভদ্রমহিলার সঙ্গে কোনো ডায়ালগ নেই, তো সব মোনোলগ।
উনি তোমাকে যা বলবেন সেটা তুমি একদম শুনে যদি লেজটি নাড়তে পারো তাহলেই ঠিক আছে, লেজ নাড়া বন্ধ হলেই যদি প্রশ্ন হয় গন্ডগোল। এইটা ডায়ালগের ফর্মে নিয়ে আসতে আমি গেছিলাম, দেখি কথাটা শুনে কিনা। এককালে তো চিনতাম, বক্তৃতা হচ্ছে দিতেন, দু একবার কথা কথা ঘটনাক্রমে আপনার বাড়িও তো হরিশ চ্যাটার্জি স্ট্রিটে না, যেখানে ওনার বাড়ি? একই পাড়া, একই একই পাড়া। সঙ্গে আমরা বড় হয়েছি। উনি একটু বড়, আমি উঠে একটু ছোট। এখন ওখানে ফিরে এসে কিরকম মনে হচ্ছে? এখন মনে হচ্ছে, এটা বলেনি যে কথাটা আমি একটা ডায়ালগের মধ্যেই আনতে গিয়েছিলাম, আনতে গিয়ে দেখলাম যে অবভিয়াসলি উনি উত্তর দিতে পারছেন না, এবং তার উত্তর দেওয়ার কিছু নেই। তার আগে হয়েছিলাম, বলেন না এত কোটি, এত লক্ষ, এত হাজার, ইরাটিক কিছু কথা। এটা একদম, এই সংখ্যাগুলোর কোনো অর্থ হয় না যতক্ষণ না আপনি কাগজ দেখে পুরো বলছেন ধরুন 48 লক্ষ, এত হাজার, এতশো, এত সে, দ্যাট হ্যাজ টু বি ডকুমেন্টেড। এই ফিগারটা আপনি করতে পেলে দুম করে তো 48 লক্ষ, 5 লক্ষ, 10 কোটি, এগুলো ফিগারগুলো তো দেখা যায় না। কিন্তু এত নাকি শিল্পোন্নয়ন হয়েছে, তারপরে বলছে টাকা ফিরে এসছে, ফিরে এসছে, একেবারে মানে যা তা রকমের। আমি তখন আর সহ্য করতে না পেরে হ্যাং অন বলে আমি প্রশ্ন করেছি ফ্লোর থেকে। সেটা করা, তখন ওরা প্রস্তুত ছিল না ওর জন্য। যেহেতু ওরা প্রস্তুত ছিল না, ওনার মানে চামচা এবং মানে কি বলটা খুব খারাপ কথা বললাম, যাকে বলা উচিত না, সঙ্গে পারিষদ যে চাটুকর, ওইগুলোকে নিয়ে তো সব একসঙ্গে, তারাও প্রস্তুত ছিলেন না। তো আমাকে ডাইরেক্ট বলি যে আপনি বলছেন, আমাকে একটু নাম করে স্পেসিফিক্যালি বলবো। ইংরেজিতে চলছিল ভাষণটা, ক্যান ইউ স্পেসিফাই হুইচ হুইচ কি করে বলবে? আরে ভাই, আমার বাড়িতে আমি হঠাৎ বললাম আমার বাড়িতে 1000 লোক এসছে, আপনি বললেন দাদা কে কে এসছে একটু নামটা বলুন। আমি তো কাউকে বলিনি, মিথ্যে কথা হলে তো তখন আমার ভাবতে পারে, তখন তো আমার নাম সাম জনু মধু বলতে হবে। 1000 লোক এসছে আমার বাড়িতে, এটা বলে দিলাম। সো হাউ ডু আই গো ব্যাক অন ইট? উনি ডিফেন্ড করতে পারছেন না। ডিফেন্ড যখনই করতে পারছেন না, তখন উল্টো পাল্টা কথা শুরু করলেন। তখন আমি অ্যাকচুয়ালি, ওরা সবাই জুনিয়রই ছিল আমার চেয়ে, তাদের উপর আমি মানে আর কন্ট্রোল রাখতে পারলাম না। পাশ থেকে একজন স্টার্টেড ফায়ারিং। উনি তখন বললেন যে চোখ রাঙিয়ে যেরকম বলার কথা, এক পাশ থেকে, আমি নাম বলছি না তার, ভদ্রলোক গুজরাটি লোক, বম্বে হয়ে এখন ইংল্যান্ডে থাকে, লন্ডনেই থাকে, ও লন্ডনে থাকে। আচ্ছা। তা ও বলল, छोड़ दीजिए दादा, मैं इसको देख लेता हूँ, दिस इज नॉट ब्लाडी কলকাতা, হাউ ডেয়ার ইউ শো আ ফিঙ্গার টু মি। এইটা বলে, ইউ কিল্ড অভয়া, ব্যাস, ইউ কিল্ড অভয়া, ইগনাইটেড দ্য ফ্লোর। আর ওইখান থেকে সবাই তখন নানা রকম ইস্যু, পাশ থেকে অন্ধ্রপ্রদেশের লোক, তামিলনাড়ুর লোক, বম্বের লোক, তারা সব, আপনি এখানে গুল মারছেন, আর কি হচ্ছে, আর আপনি তো অভয়াকে, ইউ কিল্ড অভয়া প্রথম ওটা গেল, তারপরে শুরু হলো হোয়াট হ্যাভ ইউ ডান ফর দ্য হিন্দুজ, ইউ হ্যাভ ম্যাসাকার্ড দ্য হিন্দুজ, ইউ হ্যাভ ব্রোকেন টেম্পলস, এইসব বিভিন্ন। তখন খেই হারিয়ে গেল। তখন সিকিউরিটি এসে হঠাৎ আইডেন্টিফাই করলো যে আমি বসার জায়গা পাইনি, অনেক পরে গেছিলাম পিছন থেকে, আমি প্রায় 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে গিয়েছিলাম। সো আমি বসার জায়গা পাইনি, পার্কিং করে এসে একটু দূরে কোনো রকমে ঢুকেছিলাম। সো ওরা এসে আমাকে ওর নির্দেশে এবং ওর চাটুকারদের নির্দেশে, ওরা তখন কিছু ওই যে বলে না সিভিক সিকিউরিটি ভাড়া করেছে, ওরা দে ডোন্ট হ্যাভ এনি অথরিটি। হঠাৎ একজন আমার খুব কাছে চলে আসে। আমি তখন বললাম যে লুক, আই এম এ রিটায়ার্ড কনসালটেন্ট অ্যানাস্থেটিস্ট, you come within my personal range, I'm going to fire you, I'm going to call the police। বলে আমি ফোন বের করে ফেলেছি। ওখানে 999 ডায়াল আছে, যেটা এখানে নেই। আমি এইটা আনতে চাই, জীবদ্দশায় যদি এইটা আনতে যাই, এনে যেতে পারি ইন্ডিয়াতে, তাহলে তোমরা সবাই বুঝবে আমি একটা কাজ করে গেছি। 99 ডায়াল হচ্ছে বিপদের ডায়াল। এই মুহূর্তে ধরো আমাকে এই, না, এখানে আমাদের 100 আছে, কিন্তু সেটাতে আরে ধর 100, কামন, তাহলে 4টে লোক তোমায় ঘিরে ধরেছে, তুমি 100 ডায়াল করে কেউ তুলবে কি তুলবে না? এফআইআরই নেয় না, মাথা ফেটে হুটহুট করে রক্ত পড়ছে। বললো পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অভয়ার সময় শির দ্বারা একটা মানে একটা নকল শির দ্বারা উপহার দেওয়া দিয়ে হয়েছিল। চলে জুনিয়রগুলো। হ্যাঁ, হ্যাঁ, তো তখন একটা উঠেছিল কথা যে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হচ্ছে। তো আপনি নিজে কি দেখলেন এখানে আসার পরে? একদম একদম। আমি তো হরিশবঙ্গ রোডে থাকি। 50টি পুলিশ অফিসার, তারা নিশ্চয়ই পদস্থ পুলিশ অফিসার, 50টির মধ্যে অন্তত 10 জন মহিলা, হুম। তারা দিনরাত চেয়ারে বসে আছেন। আগে তো শুনতাম চোর পুলিশ খেলা হয়, ও কাকে পাহারা দিচ্ছে ওরা? কোনো কাজ নেই, পারপাসলেসলি ওইখানে কে থাকে না থাকে আমি জানি না, কতগুলো রহস্যজনক কালো আর সাদা গাড়ি ঢোকে আর বেরোয়। আমি তো প্রথম বাইরে থেকে এসে ভেবেছি কি ডোনাল্ড ট্রাম্প এসছে নাকি কাউকে ফেলিসিটেট করতে বা ই করতে, ওই রকম রাস্তা ফাস্তা বন্ধ করে দিয়ে 24 ঘন্টা। আর কিছু পান থেকে চুন খসলেই ওই বাড়ি থেকে হয়তো একটি কাজের লোক কোথাও যাচ্ছে, কি একটু টিউটার বেরোচ্ছেন, সহসা হরিশবাড়ি রোডটা বন্ধ হয়ে গেল, আমরা সব স্ট্যান্ড স্টিল। আমি এই ব্যাপারটা প্রতিবাদ করি। দেখুন, ওরা খুব একটা আমাকে ঘাঁটায় না,
কোনো কারণে আমি জানি না আমার কি শক্তি আছে সেটা জানি না, আমাকে ঘাটায় না। ওরাও তো ভদ্রলোক, কি আর বলবে আমার বয়সে, আমাকে আর কি করবে। ওদেরও একটা খুব ওই দোটানার মধ্যে আছে, দে আর অলসো ইন এ ডিলেমা হোয়াট টু ডু। কিন্তু ওদের পোস্টিং ওটা, ওদের চাকরি ওটা, ওরা তো প্রতিবাদ করতে পারে না, পুরোপুরি দলদাস ওদের জন্য সব। আমার গলিতে হঠাৎ 5টা সিসিটিভি ক্যামেরা লাগানো। আমরা দেখেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উনি এসেছিলেন আপনাকে আপনার দেখা করতে এসেছিলেন, কিন্তু সেই সময় দেখা গেল যে ওনাকে একদম আটকে দেওয়া হলো অনেকটা দূরে, আপনার বাড়ি থেকে অনেকটা দূরে, এবং প্রচুর পুলিশ এসে তাকে ঘিরে ধরে। একদম একদম সঠিক। এটা কেন? কেন আমি জানি না, ব্যাপারটা কারোর সঙ্গে দেখা করতে আসতেই পারেন। হঠাৎ সকাল থেকে কথাবার্তা চলছিল, আমি জানলাম যে উনি আমার সঙ্গে একটা দেখা করতে চান। উনি বেসিক্যালি আমার মা অসুস্থ শুনেছেন মুখে ঢুকে, টিভির ইন্টারভিউতে আমার ওই রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলা টামেলা করেছিল। তা তখন আমি কেলগ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, দু একটা টিভি চ্যানেলে গিয়ে কথা টথা বলেছি, আমি তখন বেশ রেগেও ছিলাম, প্রচুর বলেছি। তা ওনার হঠাৎ মনে হয় যে উনি আমার সঙ্গে আলাপ করতে চান, দ্যাটস ভেরি কাইন্ড অফ হিম। উনি আমার মার কাছে আসতে চান, এমনি ক্যাজুয়াল একটা ভিজিট করতে normal আসছিলেন। visit। হ্যাঁ একদম, হরিশমাজি রোডেই ঢুকতে দেয়নি, পূর্ণ সিনেমার মোড়ে এসপি মুখার্জি রোডেই ওনাকে আটকানো হয়, এবং অনেকক্ষণ সেটা নিয়ে টালাবাহানা চলছিল। আমি না বাড়িতে বসে, আপনি তখন আসলেন বেরিয়ে সেখান আমি থেকে, বাড়িতে এসে রাস্তায় রিপোর্টার ঢুকে এসেছিল, বাড়িতে অনেক রিপোর্টার ক্যামেরা নিয়ে যে কিছু একটা হবে, ওরা দেখবে তুলবে। আমাকে তখন একটু ওই কেলগ নিয়েই, আর তারপরে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে, আমার ডাক্তারি নিয়ে প্রশ্ন তুলে, ওই কতগুলো ইডিয়েট আছে ওদের পার্টিতে, নাম না বলাই ভালো, সন্ধ্যাটা নষ্ট হয়ে যাবে, আড্ডাটাই যাবে। ওরা সব প্রশ্ন তুলেছিল, এ কোথায়, এর রেজিস্ট্রেশন কি, অমুক তমুক। আমি তো হাসছি, ছেড়ে দিন। তো উনি ওইটা দিয়ে দেখা করতে আসছিলেন, যখন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ওদের ওনার কিছু সঙ্গী ছিল, তারা ফোন করে বলে দাদাকে আটকে দিয়েছে। অনেকক্ষণ এই আটকানো ব্যাপারটাতেও আমরা ছিলাম, রসগোল্লা সন্দেশ সাজিয়ে বসে আছে, একটু মিষ্টি খাবো, সিঙ্গারা খাবো। ওরা তো তখন খাচ্ছে, বলে না আর তো খাওয়া যাবে না। আমি দেখি কেন আমার বাড়িতে আসতে দিচ্ছে না কেন, আমি তো স্ট্রেট, আমি তো পলিটিক্স বুঝি না, আই ওয়াকড অ্যাওয়ে স্ট্রেট 200-300 গজ দূরে। গিয়ে দেখি ওমা সেখানে তুলকালাম কাণ্ড, প্রচুর পুলিশ। প্রচুর পুলিশ, ক্যামেরা। আমি বললাম, এটা কি হচ্ছে কি? সুকান্ত বাবু তখন গাড়ি থেকে নেমে এসে আমার সঙ্গে কথা বললেন, সে ছবি বোধহয় মিডিয়াতে আছেও। তারপরে আপনাদের দুজনকেই তো পুলিশ ভ্যানে তুলে নিয়ে গেল। আমরা একটুখানি কথাবার্তা বলছি, উনি বলছেন মা কেমন আছেন, আমি দেখুন দেখতে আসছিলাম, এই তো ঝামেলা। এনিওয়ে আপনি তো এসব ফেস করেননি কখনো। উনি আমাকে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিলেন, করে বললেন আমি বাইক চালিয়ে আসছিলাম, সেটাও নাকি আগে বাধা দেওয়া হয়েছে। তা বলছেন যে আপনার বাড়িটা এক্স্যাক্টলি কত দূরে? আমি বলি এই তো হেঁটে আমি চলে আসলাম। বলে চলুন আমরা হেঁটে যাবো, দেখি আমাদের কি আটকা। আমি বলেছি চলুন হেঁটে যাই, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই। এই কথাটা বলা মাত্রই একটা গ্যাংয়ের মতো আমার ঘাড়ে পুলিশ পড়লো, আমাকে প্রায় জামা পিঠ থেকে ধরে, একজন আমার একটা ঘুষিও মেরেছিল আমাকে। এ হঠাৎ দেখলাম ভ্যানে আছি, উনি বললেন কোনো প্রতিবাদ করবেন না, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। সো হি ট্রাই টু প্রোটেক্ট মি, সুকান্তবাবু। তা আমরা দুজনে একসঙ্গে বসে, তখন বলল দাদা আপনি কি খুব ভয় পাচ্ছেন? আমি বললাম না ভয় পাচ্ছি না, কিন্তু একটা পিঠে ঘুষি মেরেছে, ওটাকে আমি একটু চড় মারা ইচ্ছে কি ছিল। মনে হচ্ছে বলে ওটা ছেড়ে 30 দিন। বছর আমি দেশের খুব থেকে অবাক হয়ে গেছি, আর পুলিশটাকে বলেওছিলাম ভদ্রলোককে যে আপনি আবার ফালতু আমাকে গায়ে হাত দিচ্ছেন কেন, বলুন আমি হেঁটে চলে যাচ্ছি, আই এম নট ট্রাইং টু এসকেপ, আই এম নট। তারপরে পিঠে কেউ একটা জামাটা খুব জোর মোচড় দেয়, সেই কবজিটা ধরে আমি ওকে বলেছিলাম, কবজি তো আমি ভেঙেই ফেলে দিতে পারি, কিন্তু অন ডিউটি আমি কিছু করবো না, বলে আই লেট হিম গো। আমি এককালে বক্সিং লড়তাম, আমি তাগড়া লোকই ছিলাম, এখন আছি কিনা জানি না। তো পুলিশটাকে আমি ওয়ার্নিংও দিয়েছি, ও বুঝে পেরেছে, কিন্তু অন্যেরা এসে আমাকে তখন অ্যারেস্ট করে গাড়িতে তুলে দিল। এদিকে যখন এত কিছু ঘটে যায়, কোনো ক্রাইম কিছু, তখন কিন্তু অনেকবার ফোন করা সত্ত্বেও তারা সঙ্গে সঙ্গে এসে উঠতে পারেন না, নানা কারণে। না ওটা তো কিন্তু পুরোপুরি আপনার বাড়িতে কেউ একজন দেখা করতে গেছে, সেখানেও তারা মানে বাধা দিয়ে তাদেরকে, আপনাকে এবং একজন মন্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে। একদম পুলিশের পুরোটাই দলদাস, এবং এতখানি চটিচাটা, বাজে কথা এটা আমি কখনো বলতেও চাই না, তো বলতেই হয়, এত চটিচাটা যে নবান্ন ছাড়া কারোর কোনো কিছু ওয়েলফেয়ার ওরা দেখতে চায় না। আমি আর আপনি যদি খুনোখুনি করে রাস্তায় পড়ে যাই, দে উইল জাস্ট পাস ইট অফ, যে আপনাকেও বাঁচাবে না, আমাকেও বাঁচাবে না। এইটা হচ্ছে ওদের মানে ডুবিয়াস নেচার। কিন্তু ওইখানে ওই হরিশমাঞ্জি রোডের ওই নিষিদ্ধ অঞ্চল দিয়ে হাঁটতে গেলে তখন একটা মানে ওরা তখন তাকিয়ে দেখবে, অ্যালার্ট হয়ে যাবে। আমি কদিন আগে, 2 দিন আগে, আমার একটা বন্ধু, একটা ছোট ভাইয়ের মতো তেইশপল্লী দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে, অনেক রাত্রে ফিরেছি, একটা আলোচনা সভায় গিয়েছিলাম, এই পার্টিরই আলোচনা সভা। তো আমরা একটু আলোচনা করছিলাম, করে তেইশপল্লীর ওখানে ও গাড়িটা দাঁড় করিয়ে, সঙ্গে সঙ্গে 2জন পুলিশ এসে কাঁচ নামিয়ে ওকে। আমি ওরা মজাটা দেখ, বলে দাদা আমার দিকে আসছে, আমাদের কাঁচটা নামা। আর তো পুলিশটা মুখ নামালো, মুখছে না। ও আপনি? আমি বললাম হ্যাঁ আমি। কি অসুবিধা? না এখানে না দাঁড়ানোটাই ভালো, আর কাঁচটা তুলে দাও, আমার কথা শেষ হলো, আমি যাবো, আমার বাড়িতে আমি দাঁড়িয়ে আছি।
এখন এই পার্সোনালিটি তো সবাই নেই, আর এই প্রোটেকশনও সবাই নেই। দেখুন আমি ব্রিটিশ সিটিজেন, চট করে ভাই তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয়, তোমার যদি শুভ বুদ্ধি বলে মাথায় কিছু থেকে থাকে, তুমি একটু ভাববে ওইটুকু শুভ বুদ্ধি আছে যে আমাকে এখনো মারেনি। পুলিশটা চোখ করে চলে গেল, না এখানে তো দাঁড়ানোর পারমিশন দিই না। ও কিন্তু আমাকে বহুদিন চেনে, আমার গাড়ি ওখানে দাঁড়ায়, আমি ওখান থেকে গান গাইতে যাই, হারমোনিয়াম তবলা ইত্যাদি মিউজিশিয়ানস অনেক কিছু মুভমেন্টস ওখানে হয়, বন্ধুরা আসে, কেউ কিছু করে না, একজন দুজন এরম লেগে থাকে পিছনে। তাদের চরিত্রটাই বদলে গেছে। এবং অভয়ার সময় তারা কি তৎপরতা নিয়ে 4 লরি লোক এসে হসপিটাল ভাঙছে, আরজিকর ভাঙছে, কেউ কিছু করার নেই। বডিটা যখন চলে গেল তখন কিন্তু আমি জানি গায়ের জোরে অভয়ার মা বাবাকে এবং যে 2-4টে ওই মেয়েটির চেনা পরিচিত ছিল তাদের গায়ের জোরে পুলিশ জাস্ট স্টিম রোল করে দিয়েছে। এবং ওই ঘটনার পরেও কিন্তু আরো বহু এই ধর্ষণ রেপের ঘটনা ঘটেছে, যেমন আমাদের মার ল কলেজে মেয়েটির মা মার খেয়েছে প্রতিবাদ করতে গিয়ে। একটা অসহায় মহিলা, যে কন্যা শোকে যে বিহবল, যার পরিবারটা ডেভাস্টেটেড, ইংরেজি যাকে বলে, ছত্রভঙ্গ হয়ে গেছে। ওদের আর কি আছে বাঁচার? আমি তো বলছি ওদের বাঁচার কি আছে? শুধু জাস্টিসটার জন্য ওরা বেঁচে আছে। ওর মাথায় লাঠি, এটা কি মিথ্যে কথা? পুলিশ মেরেছে, কে মেরেছে? লাঠি পুরো পুলিশ মেরেছে, মাথা ফুলে গেছে, সেইটা সরিয়ে দিয়েছে, সেটা দেখাতে দিচ্ছে না। বডিটাকে কি অসম্ভব, তো একটা কমপ্লেক্স মার্ডার, যখন অনেকগুলো অ্যাসপেক্টস তার রয়েছে, মার্ডার ছাড়াও ইত্যাদি ইত্যাদি, সেগুলো খারাপ কথা বলে আর কি মন খারাপ করাবো। সেই রকম একটা বডি 3 মাস, দরকার হলে 3 বছর প্রিজার্ভ করতে হবে, যতক্ষণ না অটোপসিতে প্রমাণিত হয় এক্স্যাক্টলি কি হয়েছে, যতক্ষণ না ক্রাইম সিনটা পুরোপুরি রিভিলড হয়। রিভিল মানে সিকিউর তো করতেই হবে। সিকিউর তো করা হয়। মাই গড, এই তো পদস্থ আইপিএস আইএস অফিসাররা, তাদের নাম সবাই জানে ভাই, তোমরা দেখে নাও। ডিসগাস্টিং, তারা ছেলে মেয়েকে কি করে মুখ দেখায়, তারা আয়নার সামনে গিয়ে কি করে দাঁড়ায়, তারা নিজের মা বাবা ভাই বোন নাতি নাতনি বাড়িতে কে আছে তাদের সঙ্গে কিভাবে কথা বলে, এইটা আমার জানার কথা। আমি আজকে এখানে এসেছি, আমার বাড়ির আমার মেয়ে জামাই এখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছে, ওরা যথেষ্ট ভীত আমাকে নিয়ে, কেন তুমি এরম করো? স্টিল আমার এটা দেশের কাজ, আমি আমার মেয়েকে বলে এসেছি যে মা কিছু মনে করিস না, আজকে আমি এই সময়টা একটু 0.5 ঘন্টা আগে বেরিয়ে যাব। তো বললো না, ও তো এতদিন ছিল, আমাদের ভালোই সময় কেটেছে, চলে গেল। এই যে ব্যাপারটা, আমি মেয়েকে মুখ দেখাবো কি করে? তুমি বলো তো, আজকে এরকম একটা ঘটনায় যদি আমি জড়িয়ে পড়ি, সঙ্গে সঙ্গে মেয়ের কাছে একটা পোস্ট যাবে, সে যখন আমার দিকে তাকাবে, আমি কি তার দিকে কথা বলতে পারবো? পুলিশ অফিসার বলছে কি জানো, লাল শার্ট পরা, এটা ফরেন্সিক এক্সপার্ট। পরে দেখা গেল অভিক দে নামক একটা ক্রিমিনাল। তাহলে ডাক্তার তো তাকে বলবো না। মা মাটি মানুষ, এটা হচ্ছে ওনার স্লোগান। তাহলে প্রথমে মা মা বা মেয়ে, তারাই সুরক্ষিত নয়? না, সুরক্ষিত নয়, মাটিও সুরক্ষিত নয়। বাংলাদেশকে বেঁচে দিচ্ছে, চেষ্টা করছে পাকিস্তান হতে। এত বড় সাহস, আমার দেশে দাঁড়িয়ে অন্য লোকের সঙ্গে, অন্য মিনিস্টার বাংলাদেশের সঙ্গে কমিউনিকেট করে সে, এবং সে নির্দেশ দিচ্ছে আপনি কেন মোদির সঙ্গে রয়েছেন, চিকেন নেক কাট করে দিচ্ছি, আপনি ইস্টার্ন ইন্ডিয়া নিয়ে কি জানো, স্বাধীন পাকিস্তান, এটা পূর্ব হবে না, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাঁচি। লজ্জা করে না? আর কি সাহস, লজ্জা করে না? আমি প্রশাসনের কাছে, দিল্লিকে আমি একটা প্রশ্ন করব, কোন সাহসে এটা করে? এটা ছোটখাটো চুরি, বাগলানি, রাহাজানি, একটু পকেটমারি, 2 নম্বরই কি সব বলে, তোলামূল, ওইসব ব্যাপার না। তোলাবাজ তো যা কোটি কোটি টাকা তুলেছ, সে তো পরে দেখা গেছে 1-2 ধরা পড়েছে, তারা আবার জেল থেকে বেরিয়েও গেছে, আরামসে বারান্দায় বসে রয়েছে এখন। এগুলো তো দেখছি, শাস্তিটা কোথায়? তাহলে আজকে এই যে প্রশ্রয় পাচ্ছে যুব সমাজ, আমাদের বেলায় একটা বললে না যে পুলিশ এসে যাবে, পাড়ায় একটা ফুটবল খেলা নিয়ে ছোটখাটো মারামারি হচ্ছে, একজন শুধু ভয় দেখালো, দেখ তোরা যদি মারামারি করিস পুলিশ ডাকবো। ওরে বাবা, বন্ধুরা সব তাগড়া তাগড়া বন্ধু, সব পিছিয়ে বেলায় পুলিশ আসলে ঝামেলা। মানে এখন পুলিশের সেই ভয় নেই। তোর পুলিশের সে ভয় নেই, তৃণমূলীদের নেই, আমাদের আছে। আমি স্টুডিও থেকে বেরিয়ে অ্যারেস্ট হয়ে যেতে পারি। মানে ক্রিমিনালদের ভয় নেই। ক্রিমিনালদের কোনো ভয় নেই, ক্রিমিনালরা সেই ছত্রছায়ায় রয়েছে, যা খুশি করা যেতে পারে। আজ শাহজাহানকে নিয়ে অন রেকর্ড ওই মহিলা এবং অন্যান্যরা বলেনি যে শাহজাহান আমাদের বীর, কি যেন শহীদ, শহীদ বলেনি, ও তো মারা যায়নি, বেঁচে আছে। হ্যাঁ, ও দামাল ছেলে। দামাল ছেলে, ও মানে পরোপকারী সব আর কি, মানে রাজনীতিবিদ বলা হচ্ছে। পরে তো দেখা গেল এই যাকে এক বেটা অন্তত ধরা পড়েছে দিল্লির তিহার জেলে, এখন কি খাচ্ছে জানি না, রুটি আর ডাল খাচ্ছে নাকি পিঠে খাচ্ছে আমি জানি না, ওখানে কেউ পিঠে বানিয়ে দেয় কি দিল্লিতে আমি জানি না, পিঠে বানাতে জানেও না, সেই স্কিলও নেই আর সেই অথরিটিও নেই। 1-2 ধরা পড়লো। ও কিন্তু আগে ইডির গাড়ি ভেঙেছে ওই লোকটা। আমি এখন যথেষ্ট ওয়াকিবহাল, আমি ফিরে গিয়ে পড়াশুনো করছি, পডকাস্ট দেখি, সবার কথা শুনি, জানার চেষ্টা করি। আমি তো জানতাম না পলিটিক্সে আমার অ্যাকিউমেন্ট এই মুহূর্তে 0। আই এম ট্রাইং টু লিফট মাই সেলফ। আমি দেখছি ও কিন্তু কত কিছু ক্রিমিনাল অফেন্স করেছে, কি নোনা জল ঢুকিয়ে দিয়েছে, লোকের চাষের জমি নিয়ে নিয়েছে, একটা এক্সাম্পলই দিচ্ছি, এরকম হাজার। কে একটা কথা তুমি বলতে গেলে, যাদবপুরে একটি মেয়েটি বাবা
যে বাবা বেঁচে গেছে, আমার মেয়েকে নিয়ে আমি পালাই, সে উড়িষ্যার পালিয়ে গেছে, আর ওদের মুখও দেখাবে না, হয়তো আইডেন্টিটি চেঞ্জ করে অন্যভাবে থাকতে হবে। মানে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। সুরক্ষিত কি, অরক্ষিত। মহিলা মুখ্যমন্ত্রী আমাদের বাংলাদেশ বর্ডার তুলে দেবে, এসো মেয়েদের নিয়ে যাও বলে। যেটা আমরা কন্টিনিউয়াস জানি যে একটা জাতির চরিত্র হচ্ছে ঢুকেই ম্যাসাকার করা, ওই ম্যাসাকারে উনি ওপেন চিট দিয়ে রেখে দিয়েছেন। তাহলে দাদা এই যে এসআইআর নিয়ে চলছিল এত চর্চা, উনি তো কোর্টে গেলেন, অভয়ার মা বলেছিল যে আমার মেয়ের বেলায় আপনি গেলেন না কেন? আপনি তো অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, মানে যাতে ওরা এসআইআর এ বাদ না পড়ে যায় তার জন্য আপনি কোর্টে গেলেন, কিন্তু আমার মেয়ের জন্য কেন গেলেন? একদম এই কথাটার কি উত্তর হয়? উনি তো বলেই দিয়েছেন, মেয়েকে কোর্টে যাওয়া তো দূরের কথা, কয়েক কোটি, আমি জানি না কোটিতে কটা শূন্যরম ভাবে ওইরকম ভাবে তো রোজগার করেছি, ওইরকম তো করিনি। তা কত কোটি টাকা ওই শিববাল মহাশয়, মনুসিংবি মহাশয়, তারা সব দাঁড়িয়ে কালো কোট পরে যাচ্ছে, ভব 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 করে কি একটা হচ্ছে, সরি টু ইমিক লাইক দ্যাট, কথাও তো ভালো করে বলতে আসে আগে ইন্ডিয়ার ভালো করে, মানে মানে প্রথম সারির উকিল। আমি উকিল নই, কিন্তু হোয়েন ইট কামস টু অ্যান ইংলিশ ডিবেট, ও তো 5 মিনিট আমাকেই রাখতে পারবে না, আমি গর্ব করে বলছি। হিন্দি করতে পারে কিনা জানি না, জঘন্য ভাষা, জঘন্য তার প্রেজেন্টেশন, কি একটা করে ঘেটে দেয়। এই পাঠটা কোত্থেকে আসে? আপনি তো এসআইআর এর সময় ছিলেন, মানে পুরো সময়টা দেখতে পাচ্ছেন হ্যাঁ। এসআইআর নিয়ে এত চর্চা চলছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন যে এসআইআর দরকার ছিল না দরকার Absolutely. ছিল না? দরকার ছিল, এটাতে তো মানে আইডেন্টিটি কার্ড দরকার, কিন্তু পাসপোর্ট 10 বছর বাদে তাহলে renewal হয়। বাধা কেন এসআইআর কে? বাধা চোর জোচ্চোর, মানে মৃত মানুষের ভোটটা দিতে পারছে না। আজকে 1 কোটি না 1.5 কোটি কখন তো বাদ পড়তে চলেছে, সংখ্যাটা তো এই মুহূর্তে জানা নেই। জানা যাচ্ছে 1 কোটির এপাশ ওপাশ প্রায় বাদ পড়তে পারে। ওই ভোটে তো উনি জিতে এসছেন। মার্জিন যদি আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, আমি ভালো করে পলিটিশিয়ানদের জিজ্ঞেস করেছি। এখন তো পলিটিশিয়ান মহলে আমার কিছু বন্ধু হয়েছে, তারা বলছে তারা নাকি খুব অল্প অল্প ভোটে অনেকগুলো জায়গায় হেরে গেছেন। তো এতগুলো সিট খুব অল্প ভোটের মার্জিনে, ওইটা তো মানে এখন আপনি খোঁজ নিলে দেখবেন হয়তো গত বছর মানে কে না ভোট দিয়েছেন, হয়তো মান্না কাকু এসে ভোট দিয়ে গেছেন, মান্নাদের ভোট পড়েছে, হেমন্তর ভোট পড়েছে, হ্যাঁ, যারা সলিল চৌধুরীর ভোট পড়েছে, সুধীন দাশগুপ্তর ভোট পড়েছে, সব তো পড়ে এসছে। তো এটা বাদ হবে না? আমাদের তো ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ হয় 10 বছর অন্তর, একটা নতুন লাইসেন্সটা কন্টিনিউড, কিন্তু নতুন ছবি দিয়ে 10 বছর আগে ধরুন আমার চিরুনি লাগতো, আজ চিরুনি লাগে না। তা চেহারাটা যে বদলেছে, হাউ ডু গো অ্যাট পার? শরীরে চেঞ্জ হয়, মানুষের পারিবারিক পরিস্থিতি চেঞ্জ হয়, কারোর হয়তো ডিভোর্স হয়ে গেছে, কেউ তো অন্য জায়গায় চলে গেছে। দরকার এসআইআরটা দরকার ছিল। অ্যাবসলিউটলি দরকার। এটা তো একটা সভ্য দেশে এই কি মানে কি বলবো, পিঁপড়ের ঢিবি নাকি, উইপোকার ঢিবি নাকি, যে যেখানে পেরেছে আছে? একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না? আমি জানি 150 কোটি লোকের অ্যাকাউন্টেবিলিটি থাকা মুশকিল, তার মধ্যে হয়তো 10 কোটি ইনফিল্ট্রেটার, খুব মুশকিল রাখা, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি একটা চেষ্টা তো করতে হবে। আমরা বাঁধনহারা হয়ে গেছি বলে তো উইপোকার মতো বাঁচতে পারি না, আমরা তো মানুষ। আজকে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফ্লাইং পাস্ট আস, শুধু কি আমরা ওই বিরাট কোহলি ছক্কা মারছে আর অমিতাভ বচ্চন করোড়পতি করছে ওইটাই দেখবো আমরা বসে বসে? ওটা তো আইওয়াস হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি শিক্ষা দুর্নীতি দেখলেন, 26,000 চাকরি চলে গেল, এটাও দেখলেন। আপনার কি মনে হয় আপনাদের সময়ে যখন আপনাদের মাস্টারমশাইদের উপর যে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, এখন কার আছে বা থাকবে? সত্যি কথা বলতে কি, আমি সাউথ পয়েন্টের ছেলে, আমি একদম সেই নার্সারি 1-এ ঢুকেছিলাম, ক্লাস 12-এ বেরিয়েছি, পুরোটাই আমার সাউথ পয়েন্ট হাই স্কুল। সেই সময় সেন্ট জেভিয়ার্স, লামাটিনিয়ার, সেন্ট লরেন্স এসব ছেড়ে দিন, নরেন্দ্রপুর ছেড়ে দিন, যারা র্যাঙ্কার ছিল, গ্রাম থেকে কত র্যাঙ্ক করতো, আমার এনআরএসি কত র্যাঙ্কার, দুর্ধর্ষ ছেলে, সব গ্রামাঞ্চল থেকে এসছে। কারোর বাবা হয়তো একটা খুব সামান্য কাজ করেন, আমরাও খুব সামান্য কাজ করতেন, কারোর মা হয়তো বিধবা মানুষ, কষ্ট করে ছেলেকে পাঠিয়েছে, তারাও তো এনআরএস মেডিকেল কলেজে পড়েছে। আমাদের বেলাতে এরম ছিল না। আমি তো সাউথ পয়েন্টে একটা ওয়েল স্ট্রাকচার দুর্ধর্ষ স্কুলে পড়তাম, ইন্টারন্যাশনালি ফেমাস একটা স্কুলে পড়তাম। অন্যদের তো কারোর এই মানে এই ব্যাকওয়ার্ডনেসটা দেখিনি। মানে মিত্র স্কুল থেকে তখন শিক্ষক এখন ভুয়ো শিক্ষক হচ্ছেন, এটা কি রকম লাগছে শুনতে? ওই রকমই তো, মানে আর্মিতে যদি আপনি সিভিক ভলেন্টিয়ার দিয়ে দেন, যে ভলেন্টিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোক্তা খাচ্ছে, এত মোটা পেট, নড়তে পারে না, হাতে একটা ওয়াকি টকি নিয়ে, ওকে যদি মিলিটারির কাজ দেয়, সবকিছু তো একটা ড্রিল আছে, তাই নাকি? আমার তো শুধু একটাই মনে হয় এদেশে যেটা মাননীয় করতে পারেনি, থিয়েটারে ঢুকে অপারেশনটা করে দেননি। না, আমার থিয়েটারে ঢুকে তো বললে যে অ্যানাস্থেসিয়াটাও আমি দেবো, অপারেশন আমি সার্জনকে বলে তুমি বাড়ি চলে যাও, আমি কেটে দিচ্ছি, এইটা করে না এখনো, মানে এইটা এখনো করে উঠতে পারিনি। আজকের থেকে হয়তো আইডিয়া হলো, কাল হয়তো দেখবেন কোনো একটা দুর্ধর্ষ হসপিটালে ঢুকে গিয়ে বলে অপারেশনটাও করে এলাম, গ্লাভসটা খুলে ফেলে দেবে, সেরকমই সেরকমই দাঁড়াচ্ছে। এটা হাস্যকর হয়ে গেছে, কিন্তু ইট ইজ ভেরি সিরিয়াস। একদম। আর টিচার নেই মানে কি,
পা ভেঙে যাও। আমি এই ম্যানিফেস্টো তৈরি হচ্ছিল কদিন আগে, তো আমাদেরই পার্টির একজন সিনিয়র মানুষ আমাকে ডেকেছিলেন। আমি তাকে খুব শ্রদ্ধা করি, তার সঙ্গে কথা বলি, পলিটিক্সটা তার থেকে একটু শেখার চেষ্টা করি। বললেন যে রজত তুমি আসবে, ম্যানিফেস্টোটা কিছু কিছু বলবে। তো আমার যা বক্তব্য, আমি বলেছি আমার 5টা চাই। আমার হচ্ছে প্রত্যেকের মাথায় একটা ছাদ, যেটা মোদিজি বলছেন, প্রত্যেকের ভাত, প্রত্যেকের একটা কাজ, স্থায়ী অস্থায়ী না একটা, উনি তো যুবসাথী দিয়েছেন। হ্যাঁ এটা এটা আসছি, এই যে একটা কাজ। আর পরের দুটো হচ্ছে সুস্বাস্থ্য, চিকিৎসা দরকার, অসুস্থ থাকলে ভাই তুমি কাজে যেতে পারবে না। আর লাস্ট হচ্ছে এডুকেশন, তোমার বাচ্চা নাতি বউ ভাইপো ভাগ্নি তারা পড়াশুনো করবে। এই 5টা, তারপরে পুলিশ সুরক্ষা, পুরো জিনিসটাকে সার্কেল করতে একটা মডেল করতে হবে। তো মডেল কিছু নেই, যে যা পারছে করছে, যুবসাথী দিচ্ছে, এ দিচ্ছে, নিয়ে নে। আমাকে দুটো ছেলে বলছে দাদা নেবো, আমি নিয়ে নে, যা দিচ্ছে নে, ও তো আর ওর টাকা নয়, ও তো ওর টাকা না, তা 8 চালাক গরিব মানুষ তো। উনি তো কদিন আগে বললেন পান্তা ভাতে দিন চলে, একটা সাদা শাড়ি একটা চটির ওপর উনি থাকেন। তো এই পয়সাগুলো যে যার পয়সা দিচ্ছে নিশ্চয়ই আমাদেরই পয়সা। আমি তো বসে হেভি ট্যাক্স দিই, ট্যাক্স আমার তো ইংল্যান্ডে ট্যাক্স দিই, আমি এখানেও ট্যাক্স দিই, যার জন্য আমাকে তো ধরতে পারবে না। আমি এখানে রোজগার করি না করি, আমি ট্যাক্স দিই। আমার ভাতা তো বিজেপিও বলেছে দেবে, আগামীতে যদি আসে বিজেপিও দেবে, কিন্তু এই ভাতার সঙ্গে বিজেপির ভাতার এই ডিফারেন্সটা আমি বলবো ভাতা দেওয়া উচিত এখন, এইটাকে ইলেকশন জিততে। এখন ব্যাপার হচ্ছে দেয়ার ইজ নাথিং রং ইন লাভ অ্যান্ড ওয়ার। তো এখানে তো লাভটা তো ভুলেই যাও, আমরা তো লাভটা ভুলেই গেছি। এখন ওয়ার যখন এসে দাঁড়িয়েছে, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। আমাদের এই ইলেকশনটা জিততে হবে বলে আমি মনে করি। এই ইলেকশনটা আমাদের জিততে হবে, ওই 5টাকে কারেক্ট করতে, পুলিশটাকে ঠিক করতে, বর্ডারটাকে বাঁচা। বর্ডার বলে মনে পড়লো, অনেকটা এরিয়া, অনেক কিলোমিটার এরিয়া কিন্তু বর্ডার খোলা এখনো, এখনো ফেন্সিং করা। 400-500 এবং কিলোমিটার। সেটার জন্য দেখা গেছে যে মাননীয় আমাদের জায়গা দিচ্ছেন না, মানে নানা কারণে আটকে আছে। আমি জানি দিচ্ছে না, কিন্তু আমি দেখুন আমার তো আর ওই পাওয়ার নেই, আর ওই আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্সটা আমার নেই, ইন্টারন্যাশনালি লট অফ থিংস। কারণ দেখুন, সবচেয়ে জিনিস একটা যেটা আটকানো মুশকিল, সেটা হচ্ছে খুব একটা নোংরা আক্রমণ আটকানো খুব মুশকিল। একটা ভদ্র ভাষায় আমি আপনাকে আক্রমণ করলাম, আপনি দুটো প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম, এটা ইজ এ সিভিলাইজড ডিবেট, তাই তো? সিভিলাইজড ডিবেটের বাইরে অভদ্র যেটা যেটা মব লিঞ্চিং, স্টোন পেল্টিং এবং সাংঘাতিক ব্যাপার, একটা নোংরামি সৃষ্টি করা, সেটা আমি ভাষায় বোঝাতে পারছি কিনা জানি না। এই নোংরামি সৃষ্টি করলে তাকে কন্ট্রোল করা মুশকিল হয়। অ্যাজ আ ভদ্রলোক তুমি ভাবো না, ধরো 5জন তোমার চারপাশে দাঁড়িয়ে রয়েছে, একজন তোমাকে একটা প্রশ্ন করলো, অকওয়ার্ড প্রশ্ন, তুমি সেটা জবাব দিতে পারবে। আরেকজন একটু গলা চড়ালো, তুমি না হয় তার সঙ্গে গলা চড়ালে। আরেকজন একটু কাছে এগিয়ে আসলো, তুমি না হয় একটু তাকে চোখ দেখালে। এরপরে যদি ব্যাপারটা ফ্লেয়ার আপ করে, এবার তুমি কি করবে? আমাদের তো 999 ডায়াল নেই, কাজে এইটা লিমিট যে ছাড়িয়ে যাচ্ছে, এইখানে হলে কেন্দ্র থেকে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। একটা বর্ডার খোলার আছে একটা দেশে, ওকে দেবার ওর জমি নাকি? আমার বাগানে আমার একটা ছোট্ট উঠোন আছে, উঠোনটায় আপনি দরজা করতে গেলে ভাই তোমাকে আসতে হবে, পারমিশন নিতে হবে, বা মানছি। কিন্তু সেই উঠোন থেকে যদি বোমা বেঁধে আমি সাপ্লাই দিতে থাকি, তাহলে পুলিশের বা মিলিটারির 100 ভাগ অধিকার আছে আমার বাড়ি ভেঙে ঢুকে আমার বেডরুম অব্দি সার্চ করা। এটা অধিকার আছে। এই অধিকারটা যদি না দিতে পারে, তাহলে আমাদের দেশ খুব বিপদে আছে, যেটা আমরা অলরেডি রয়েছি। এরা কিন্তু ঝামেলা লাগাবে আমার মনে হয়, এবং আমি পুরোপুরি মিলিটারি শাসনের পক্ষে। এটা হয়তো লাগানো যায় না পলিটিক্যাল কারণে, পলিটিশিয়ানরা বলবেন এটা লাগানো অত সহজ নয়, কারণ সারা ইন্ডিয়ার এখনো অনেক শত্রু আছে, আমেরিকা আছে, চায়না আছে, পাকিস্তান আছে, আর আমাদের স্বনামধন্য বাংলাদেশ রয়েছে ঘাড়ের ওপরে। এটা সবাই তো শত্রু ইন্ডিয়া। হ্যাঁ, Chance- বাংলাদেশ বলে মনে পড়লো যে বাংলাদেশের যে হিন্দু নির্যাতন চলছে, এর পরবর্তীতে কি মনে হয় যে পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দু, তাদের ভবিষ্যৎটা কি এনার আমলে আপনি কি দেখতে পাচ্ছেন? এই ইলেকশন হেরে গেলে আমাদের যদি হেরে ভবিষ্যৎ যায়। খুব খারাপ। আমি তো স্পেন বা পর্তুগালে চলে যাবো, সাইপ্রাসেও দেখছি ভালো লাগে জায়গাটা। মাকে কি করবো আমি জানি না, ছেলে মেয়ে আমার সেটেলড হয়ে গেছে, আমার স্ত্রীকে ওপেন অফার দেবো, তুমি এখানে থাকলে বাকি বাঙালির কি হবে? বাকি বাঙালি যার জন্য আমি লড়াইটা করছি, স্বার্থপরের মতো পালাতে পারছি না, তো আমার তো আজ রাত্রি পালিয়ে যাওয়া উচিত। আমার থোড়ি মানে দরকার পড়েছে এখানে এসে 2 ঘন্টা ওয়েস্ট করার। উত্তেজনা তো বাড়ে না? তুমি যে প্রশ্নগুলো করছো, এই প্রশ্নগুলো তো খুব অকার্ড প্রশ্ন, জবাব দিতে গেলে তো আমার একটু এক্সাইটমেন্ট হচ্ছে। এই অ্যাড্রিনালিন রাশটা তো আমি চাই না। আমি যদি শান্তিতে আরামে আমি শান্তিতে আপনি আমি একটা লন্ডনে থাকতে পারতেন। আমি লন্ডনে থাকতে পারতাম, লন্ডনটা বড় ঠান্ডার জায়গা বলে থাকবো না, আমি স্পেনে থাকতে পারতাম, মেডিটেরিয়ান নীল সমুদ্র দেখতে দেখতে আমার সময় কেটে যেত। আর যদি সেরকমই বিপদ হয়, মাকে যদি আমি
নিয়ে পালাতে না পারি বাইরে, মা হয়তো আর যেতে পারবেন না, মার অনেকটা বয়স হয়ে গেছে, কি করব এখন, যা মনে হচ্ছে একজন আপনাদের মানে টপ লেভেলের লোক, সে বললো আমি তো ইলেকশন হেরে গেলে বাবা মাকে নিয়ে উড়িষ্যায় যাবো, 2 ঘন্টা দূর আমার বাড়ির থেকে, আর কিছু বলবো না, আমি তো উড়িষ্যায় পালিয়ে যাবো। তাহলে আমার মেয়ে বলছে কেরালা ইজ এ নাকি বাঙালি বাঙালি ভবিষ্যৎ হচ্ছে, বাঙালির ভবিষ্যৎ পালিয়ে হচ্ছে যাওয়া, ওই পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, এক্সোডাস। আর ভিতা না, ভিক্ষা না, ভাতা ভিক্ষা, এসব ভাতা ভিক্ষা অ্যাডভান্টেজ। আর এখানে কলকাতা আরেকটা জিনিস দেখলাম যে ট্রাফিক খুব সামান্য জিনিস, ট্রাফিক কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। একটা হাই স্পিড রোডে উল্টো দিক দিয়ে ট্রাফিক আসবেই, ওইটাই যা যা রং সারা পৃথিবীতে, আমাদের এখানে সেগুলো সব নর্মাল, রাইট, কি আছে ভাই, মানুষ অভ্যস্ত হয়ে অভ্যস্ত হয়ে গেছে। একটা ঠেলা ঘষে দিয়ে গেল গাড়িটা, কোনো ব্যাপার না, আপনি সাইড চেপে যান, আপনার দোষ। আর বাইক এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মৌমাছির মতো বাইক যাচ্ছে, তার মধ্যে ড্রাইভ করবো কি করে? মানে বাঙালিকে ব্যবসা ব্যাটরা গুছিয়ে নিতে হবে যদি আমরা তো তাই 2026 মনে হয়। পালাবদল না। সেটা হতে দেবো না, আমরা তো রয়েছি এখনো, দেখা যাক, আমরা তো এখনো 3D থেকে 2D হয়নি। আপনার কি মনে হয় যে যদি পালাবদল হয় তাহলে শুরুটা কিভাবে করা উচিত, বা পশ্চিমবঙ্গে উন্নয়নের ক্ষেত্রে বিজেপি কি করতে পারে, কি Discipline. করতে চায়, কি করতে চায় তো আমি জানি না, যে আমি তো সেই লেভেলে কি এখনো করতে পারে পৌঁছাইনি। তাই বলুন। কি করতে পারে, আমার সাজেশন যদি না, ডিসিপ্লিন ফার্স্ট। ডিসিপ্লিন। যেটা নেতাজি বলে গেছিলেন, স্বাধীনতার পরে 10 বছর মিলিটারি শাসন, ওটা উনি মজা করে বলেননি, দ্যাট ওয়াজ সিরিয়াস। ওইটা আমরা করতে পারিনি বলে আমরা হয়তো মিস করে গেছি। এখনো সম্ভব মিলিটারি শাসন আমি বলছি না, কিন্তু ডিসিপ্লিন, মানে একটা রোডম্যাপ তো থাকা উচিত, মানে কি কি করলে উন্নতি হবে পশ্চিমবঙ্গে। উন্নতি হবে হলো। বাইরে থেকে এসেছেন, আপনি দেখেছেন অনেক কিছু, 30 বছর ছিলেন, ওইটাই আমি যদি যেটা কিছুটা করলে আর একটু ভালো হয় বাংলা। কি করে ভালো হয়, মানে আমি যেগুলো হেল্প করতে পারবো, আমি প্রথম কথা ট্রাফিকের কথাটা, আমি ট্রাফিকে হেল্প করতে পারবো। 6 মান্থস লাগবে এই কলকাতাটাকে আবর্জনা মুক্ত করতে এবং ইরাটিক জিনিসটা বন্ধ করতে, দেখবে সব সুন্দর করে এই গাড়ি থাকবে, এই রাস্তায় থাকবে। আমি তো আর ময়দানবের মতো এরকম ইন্দ্রপ্রস্থ ক্রিয়েট করব না, এই কলকাতাতেই ক্লিন হয়ে যাবে। প্ল্যানিং। একটুখানি প্ল্যানিং, একটু এক্সাম্পলারি শাস্তি। এই যে পুলিশরা তুলছে, বন্ধুদের বললাম ওফ, এখানে সার্জেন্টরা সব খুব বেরিয়েছে, বলে এই তুলে নিচ্ছে রে ইলেকশনের চাঁদাটা, এটা কি অপমান। পাশে দেখলাম এই চালিয়ে, কালকে ফিরছিলাম দেখলাম সব পদস্থ অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, কি লজ্জা। ওরা যদি এটা শুনতো, ওরা কি করছে আমি জানি না। এদিকে হেলমেট ছাড়া 4 জন, যার গোবদারি ওঠেনি, আমার গাড়ির ওপর হুড়মুড় করে এসলো, ডেন্ট ফেলে দিয়ে বেরিয়ে চলে গেল, আমি ধরতেও পারলাম না। দেখে মনে হলো ছেলেটা 12 থেকে 14 বছর বয়স। ধাক্কা মারলো পিছনে আরো 3 জন, সেগুলো কিন্তু পুলিশ ধরছে না। একদিনে বন্ধ হয়ে যাবে। কারণ দেখুন, আমরা ভেড়ার জাতি, প্রথম ভেড়াটাকে কান মুলে দিলে এদিকে গেলে দেখবেন পুরো পাল্টা ওদিকে গেছে। দুটোকে এক্সাম্পলারি শাস্তি, যে একদম মানে ভিখিরি ছেঁড়া জামা পড়ার, সেটাকে 50 টাকা ফাইন, বড়লোক ভালো দামি গাড়ি ভালো ঘড়ি 2000 টাকা স্পট ফাইন। মানে বলছেন একটু সদিচ্ছা, একটু প্ল্যানিং একদম থাকলে। এক্সাম্পলারি। হেলমেট না থাকলে সঙ্গে সঙ্গে 1 রাত্রির জেল, নিয়ে গিয়ে খোঁয়ারে, যে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে না তার খোঁয়ারে থাকার দরকার। একটা ঘরে 50 জনকে পুরো 1 রাত্রি রাখো, পরের দিন মানে কি বলবো, পিতৃপুরুষের নাম স্মরণ করে তারা হেলমেট করে। কথাগুলো হয়তো হার্শ শোনাচ্ছে, কিন্তু আমরা খুব কঠিনভাবে মানুষ হয়েছি। সাউথ পয়েন্টে কিন্তু টিচারদের কাছে মার পর্যন্ত খেয়েছি, মার খেয়েছি, এবং তাতে বিন্দুমাত্র মনে হয়নি ঘুরে গিয়ে যে উনি খুব খারাপ ছিলেন। উনি না থাকলে আজকে আমি মানুষ হতাম না। আমার বাবা কাজ করতেন একটা সামান্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, অঞ্জনবাবু, আমরা সবাই শ্রদ্ধা করতাম। একদিন বাবা ঢুকে আমার উপর প্রচণ্ড চেঁচামেচি, আমি জানি না কথাগুলো অপ্রাসঙ্গিক হচ্ছে কিনা, প্রচণ্ড চেঁচামেচি যে তুই এরকম অমুক তমুক। কি হলো, অঞ্জনবাবু গিয়ে, আমার বাবা সিএসসিতে কাজ করতেন, সিএসসি 3 তলায় উঠে স্যার গিয়ে বলে এসছে, মিস্টার ব্যানার্জি, এই রজত তো ফিজিক্সের খাতা প্র্যাকটিক্যালটা জমা করেনি। আই এম হোপিং সো মাচ অন হিম যে ও একটা ভালো রেজাল্ট করবে, ও প্র্যাকটিক্যাল খাতাই জমা দেয়নি। বাবা তো এটা জানার কথা না, এসে আমার বাড়িতে মানে সে রাত্রে বাড়ি ছেড়ে পালাতে হয় এরকম অবস্থা। এখন তো মুখ্যমন্ত্রী বলছেন মাধ্যমিকে পরীক্ষা খারাপ হয়েছে, আমি দেখে নেবো। দেখে নেবে কি করবে, চপ ঘুগনি ভাজতে বলবে, বা তৃণমূলের তোলা তুলতে বলবে, বলে তুই তুলে আর মাছালা বিড়িওয়ালা সবার থেকে কিছু তুলে আর নিয়ে ফুর্তি করে খাইয়ে দে। সন্ধ্যেবেলা আমি ওই খেলা মেলা মৎসব করে দেবো, টুম্পাসোনা গান শুনিয়ে দেবো, টুম্পাসোনা শুনে তোরা সব নাচবি, আর দুয়ারে মদ তো পৌঁছে গেছে, পাউচে করে কি দেয় আমি জানি না, খেয়ে সব বিভোর থাকবে। মানে দ্যাট হ্যাজ বিন ডান টু চায়না। শুনেছিলাম সে আফিম দিয়ে চায়নাকে পুরো বশ করে নিয়েছিল, দেশটাই নষ্ট হয়ে যেতে চাইছিল। ভিয়েতনামে প্রচণ্ড স্মাগলিং হয়, কাম্বোডিয়াতে হয়, মেক্সিকোতে হয়। এখন এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি, কিন্তু ওদের তবু ওইটুকু ল অ্যান্ড অর্ডার আছে। ওদের বোধহয় পুলিশ এরকম অভয়ের মতো কাণ্ড হলে বডিটা নিয়ে 3 ঘন্টার মধ্যে জ্বালিয়ে দেয় না বলে আমার ধারণা। এইটুকু পুলিশের পরিচ্ছন্নতা আছে।
আমি আচ্ছা দাদা, আপনি তো বিদেশে ঘুরে এসেছেন এবং থাকতাম, ঘুরে হ্যাঁ, কেন ঘুরে আসবো? মানে আমি তো হ্যাঁ, থাকতাম। ইংল্যান্ড ছাড়া বাকি তো অনেক জায়গায় ঘুরে এসেছেন হ্যাঁ। এবং ভারতবর্ষে বাংলা ছাড়া অন্যান্য রাজ্যেতে গেছেন, সেখানে গিয়ে কি মনে হয়েছে যে বাংলা বিদেশ না হোক, লন্ডন না হোক, অ্যাটলিস্ট আরেকটু উন্নতি হয়ে কোন রাজ্য হতে পারে? হ্যাঁ, উড়িষ্যায় আমি ড্রাইভ করে গেছি। মানে পাশের রাজ্য উড়িষ্যা, পাশের রাজ্য 10 ঘন্টা লাগে গাড়ি চালাতে। আমার হরিশগঞ্জ রোড থেকে আমি ছেড়ে দিলাম, পাটুলি থেকে গেছি, ড্রাইভ করে গেছি, 10 ঘন্টা মতো লাগে, একটানা গেছি। যেই এখানে সাঁতরাগাছি এই যে মানে কি বলবো, বলতে খারাপ লাগে, এগুলোই বুঝতে পারেন যে পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। আবর্জনাটা যেন হঠাৎ নেই, এই গ্রিলটা না, এ টানা, এ তুলছে, এই তুলছে, গার্ডরেল নিয়ে অনেক কথা হচ্ছে। এই গুডনেস, এই গ্রিল গুলো, এগুলো যে কোন মানুষের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয় না, ওগুলো পয়সা তোলার ধান্দা বলে আমার মনে হয়। যেই উড়িষ্যা বর্ডারটা ক্রস করলাম, আমি পাশে জিপিএস স্যাটনাভটা দেখছি, উড়িষ্যা বর্ডারে দিয়ে যেই ক্রস কর, ফার্স্ট ক্লাস 3 লেন রাস্তা, কোনো ডিস্টারবেন্স নেই। পুরীর সমুদ্রে গেছি, প্রচন্ড ভিড়, প্রচন্ড কনজেশন, রিক্সাওয়ালা ধারে এসে পড়ছে, কিন্তু ওই রকম কেন জানি না ভয় হয় না সে রিক্সাওয়ালাকে দেখে। এখানে তো অটোওয়ালাকে দেখে ভয় হয়, ও তো পকেটের চেম্বার নিয়ে ঘুরছে, টেনে দিল। তো আপনি বলছেন পশ্চিমবঙ্গকে একটু উন্নত করতে গেলে দরকার একটু সদিচ্ছা, একটু প্ল্যানিং। আচ্ছা, কদিন আগে আমি ঋষিকেশ ঘুরে আসলাম, ঋষিকেশ এবং দেহরাদুন, তাহলে উত্তরাখণ্ড প্লাস উত্তরপ্রদেশ, তাই তো দুটো স্টেটই ঘুরে আসলাম ফাটাফাটি। সিকিমে একটা হলিডে করেছি, সিকিমের গ্রিন স্টেট, পরিষ্কার পরিচ্ছন্ন এই কার্পেটের মতো, ওরা কেউ নোংরা ফেলে না, আবর্জনা ফেলে না, বোতল ফেলে না, কি সুন্দর কালেকশন করে, বোতল সেরকম বিক্রি নেই, সব কিছু রিসাইক্লেবল, সেইটা তো করা যায়। ইংল্যান্ডে আমাদের 3টে ড্রাম আসতো জানেন তো, একটা হচ্ছে যে গ্লাস, একটা হচ্ছে আদার ওয়েস্ট মানে কিচেন ওয়েস্ট, আর একটা আমাদের গ্রিন বিন থাকতো, সেটা হচ্ছে শুধু গার্ডেন ওয়েস্ট। তা একটা শহরে, ঠিক আছে আমি মানছি সেটা লিভারপুল ফুটবল ক্লাবের মতোই তারা সমৃদ্ধ। এখন ব্যাপারটা হচ্ছে সেইখানে যদি এটা হতে পারে, এখানে হবে না কেন? দিস ইজ নট এ বিগ ডিল। আপনাকে একটু বলতে হবে, একটু ডিসিপ্লিন করতে হবে যে দিদি ভাই তুমি এই প্লাস্টিকের বোতলটা এখানে ফেলবে, টিনের গ্লাসটা ওইখানে ফেলবে, কাগজগুলো মোড়াবে এখানে, আর ঘাসারি যে হবে ওইটা চারটে বিন করা যায় না, রিসাইকেল হলে ওইটা থেকে তো এনার্জি হবে। ঋষিকেশ ফার্স্ট ক্লাস, সিকিম দুর্দান্ত, কত সরু সরু রাস্তা পাহাড়ের গা দিয়ে, সবাই সাবধানে গাড়ি চালায়, ঝকঝক তকতক করছে। এখানে ভাই তো মানে শ্বাস নেওয়া মুশকিল, এত নোংরা। তাহলে দাদা 2026-এর ইলেকশনের জন্য এই মানুষরা, সাধারণ মানুষ বলবো, এডুকেটেড মানুষ বলবো, যারা আমাদের সাথে মানে ভাবনা চিন্তাদের মিল আছে, তাদেরকে আপনি কি বলবেন যে কোন কোন প্যারামিটারস গুলো দেখে তারা ভোটটা দেবে? দেবে আগে, এখন আর কোনো প্যারামিটার্স নেই। তারা তৃণমূলে দয়া করে ভোট দেবেন না, তোলামূল তারা যেন কেউ আর সাপোর্ট করবেন না, এরাও হয়ে গেছে। আর মিথ্যে কথার জাহাজ হয়ে গেছে, ওকে আগে এলিমিনেট করতে হবে। মানে আমার একটা কমরেড বন্ধুর সঙ্গে আলাপ হচ্ছিল, আমি বললাম যে দেখ, তোরা আর যাই করিস, নো ভোট টু বিজেপি করে বিজেপিকে কাটিয়ে দিস না, তৃণমূলকে আউট কর, দেন উই ক্যান বি গুড কম্পিটিটর, ইজন্ট ইট? তুই লেফটিস্ট, আমি রাইটিস্ট, লেফট উইং এ একটা তুই একটা কফি নিবি, আমি একটা চা নেবো, দুজনে ত্যাগ কেনা করবো, তাই না? ইন্টেনশনটা হ্যাঁ, এটা যেন বেঙ্গলের ভালোটার জন্য এটাকে তাড়াতে হবে। আমি বলছি ওইটাকে যে কোনো ভাবে এটাকে গেট করতে হবে। এই সরকার যদি আরো 5 বছর থাকে, তাহলে মানে কি বলবো, মানে মা দুর্গা তুমি বাঁচাও আমার ধরণীকে, এইটুকুই বলবো। খুব ভালো লাগলো দাদা, আজকে অনেক আলোচনা করলাম, আড্ডা মারলাম, বেশ ভালো লাগলো। এবং আপনি যে যে মানে মতগুলো আজকে দিলেন আমাদের কাছে, হয়তো একটু যেগুলো একটু শার্প হয়ে গেছে। হ্যাঁ হয়তো খানিকটা, কিন্তু আপনি যেগুলো বলেছেন সেগুলো আমরা খুব মানে আমি নিতে পারছি, যে মনে করতে পারছি যে এগুলো একটা সুচিন্তিত মতামত আপনি আপনাদের দেখো ভাই, আমার ওইটা পদ্ধতি, আমি খুব কঠিন হ্যাঁ। নিয়মাবলীর মধ্যে মানুষ হয়েছি, নিয়ম অনুবর্তিতা শেখানো হয়েছিল, টিচাররা শিখিয়েছেন। ইংরেজিটা ভালো করে যেরকম বলতে হবে, হিন্দিটাও ভালো করে শিখতে হবে, বাংলাটাও বলতে হবে, লিখতে হবে, এইভাবে হয়েছে। এবং সেটা তো একটু কঠিন তো হবেই। সব কোনো বাচ্চা কি পড়াশোনা করতে চায়? কোনো বাচ্চা কোনো কনস্ট্রাকটিভ গানও যদি শেখাতে হয়, কোনো বাচ্চা কি উঠে রেওয়াজে বসবে গানে? বসবে না। তাহলে একটু অ্যাট্রাকটিভ করে দিতে হবে প্যাকেজটা, কিন্তু একটা ডিসিপ্লিন থাকবে যে গান নিয়ে ফাজলামিটা করতে পারবে না, লেখাপড়া নিয়ে ফাজলামি না। আমরা কি এখনো পাটা তুলে দিতে পারি টেবিলে? মশার উপরে কি পাটা তুলে দিতে পারি? একটা কাগজ কি পা দিয়ে সরিয়ে দিতে পারি? এটা তো আমাদের রিফ্লেক্স না, একটা পা ঠেকে এলে এটা করা, একটা বাদ্যযন্ত্রে যদি এরকম হয়। আপনি মান্না দের সুযোগ্য একজন শিষ্য, আপনি এত সুন্দর গান গান, তো একটা দুকলি গান গিয়ে টেস্ট করা যাক। গানের জন্য তো প্রস্তুত হয়ে আসেনি, ওরা যেন একটা প্রস্তুতি লাগে। আরে আরে রাগারাগি করতে গিয়ে গলা শুকিয়ে গেছে, অ্যাড্রিনালিন শান্ত হয়ে দুকলি গান শুনিয়ে দিন আমাকে।
গান শোনাটা খুব মুশকিল এই মানে ওটার একটা পরিবেশ লাগে, তো ওটারও তো একটা ডিসিপ্লিন আছে। যদি আমি কাকুর টুপিটা পরে এসেছি, এটা ওনার হ্যাঁ, তাহলে ওনার ইউজ করা। 2 লাইন হয়ে যাবে আমার মনে হয়। এত জায়গায় গান গেয়েছে, 2 লাইন নিশ্চয়ই গাইতে পারবেন। এখন দেশের কথা হচ্ছে তো, হুম। এখন এইখানে হঠাৎ প্রেমের গান গাইলে ব্যাপারটা যেটা যাবে আপনার ইচ্ছা। না। প্রেমের গানটা মানে মনে তো প্রথমে কাকুর গান হচ্ছে প্রেমের গান বা বিরহের গান। না, দেশের প্রতি ভালোবাসা নিয়েই গানটা গান। দেশের প্রতি গান, ভালোবাসা নিয়ে গানটা গাইতে হবে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। বাহ, এইটাই অপূর্ব। অনেক ধন্যবাদ দাদা। আবার দেখা হবে অন্য কোনো পডকাস্ট। নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ।